শুভেচ্ছা দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলবো অসংক্রামক রোগ অথবা নন কমিউনিকেবল ডিজিজ, যাকে বলা হয় এনসিডি, সেই প্রসঙ্গে। সারা পৃথিবীতে নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগের বিস্তার বেড়েছে। বাংলাদেশেও কিন্তু আমরা দেখি ক্যান্সার, ডায়াবেটিস অথবা হৃদরোগের বিস্তার কিন্তু অনেকখানি বেড়েছে। এই রোগগুলো নিয়ে যারা গবেষণা করেন, বৃহৎ স্কেলে যারা গবেষণা করেন, হাজার হাজার রোগীদের নিয়ে যারা গবেষণা করেন, সেরকম একজন গবেষক আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তিনি বাংলাদেশের সন্তান, ডক্টর রাজীব চৌধুরী। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, সেখানকার এক্সিটার বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে তিনি এখন কাজ করছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে। এই সব কিছুর সাথে যে বিষয়টি সবসময় তিনি এগিয়ে নিয়েছেন সেটি হচ্ছে অনেক রোগীদের নিয়ে এই অসংক্রামক রোগ নিয়ে গবেষণা। তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর রাজীব চৌধুরী, আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ মুশতাক, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনার মাধ্যমে আজকে অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে আলোচ্য বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে বাংলাদেশ ও বিশ্বে অসংক্রামক রোগের বৃহৎ গবেষণার প্রভাব। আপনি অনেক বড় বড় গবেষণা করেছেন, সে কারণে আমরা বৃহৎ শব্দটি আজকে যোগ করেছি। আপনার পরিচয় আরেকটু দিয়ে নিই। আপনি এখন কাজ করছেন চেয়ার এবং প্রফেসর, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ গ্লোবাল হেলথ অ্যান্ড হেলথ প্রমোশন অ্যান্ড ডিজিজ প্রিভেনশন। একই সাথে আপনি সিনিয়র অ্যাফিলিয়েট ফ্যাকাল্টি, জনস হপকিন্স ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল হেলথ। অনেকগুলো পরিচয়। বাংলাদেশ থেকে এই যে বিশ্ব মঞ্চে এত একটি বৃহৎ যাত্রা, প্রথমে মনে হয় সেখান থেকে একটু শুরু করি, এরপর আপনার গবেষণার যে প্রভাব সেটি নিয়ে আমরা কথা বলবো। বাংলাদেশে কোথায় পড়াশোনা ছিল এবং তারপর কিভাবে এখনকার যেই পর্যায়ে সেখানে উপনীত হলেন? ধন্যবাদ মুশতাক। আমি ছোটবেলায় পড়াশোনা করেছি চট্টগ্রামে ফজলহাট ক্যাডেট কলেজে। আচ্ছা। সেখান থেকে পাশ করে আমি এখানে মেডিকেল গ্র্যাজুয়েশন করেছি, MBBS করেছি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে ঢাকায়। আর তারপর আমি ICDDRB-তে কাজ শুরু করলাম একজন কনিষ্ঠ গবেষক হিসেবে। এবং সেখানে আমি 4 বছর কাজ করেছি এবং সেই সময়টা আমার জন্য একটা ট্রান্সফরমেটিভ একটা অভিজ্ঞতা ছিল, যে আমি জনস হপকিন্স, হার্ভার্ড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বড় বড় বিজ্ঞানীদের সাথে সেই সময়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। ICDDRB-তে যখন আমি কাজ করি, বিভিন্ন ভ্যাকসিন ট্রায়ালে কাজ করেছিলাম। তারপর যেটা হয়, আমার বিভিন্ন জায়গা থেকে পড়াশোনার সুযোগ আসে। তার মধ্যে জনস হপকিন্স ইউনিভার্সিটি ছিল, হার্ভার্ড ছিল USA-তে, কিন্তু আমি ফুল স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ পেলাম কেমব্রিজ ইউনিভার্সিটিতে। আচ্ছা। তো স্বাভাবিকভাবেই তখন আমার পক্ষে আমেরিকায় গিয়ে নিজের খরচে পড়াশোনা করা সম্ভব ছিল না। সো আমি কেমব্রিজে গেলাম এবং কেমব্রিজের আমার মনে আছে যে সে সময় আমাকে বলা হয়েছিল যে আমি প্রথম বাংলাদেশি হিসেবে আমাদের ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ কেমব্রিজে আমি জয়েন করেছিলাম। তো সেটা একটা সম্মানের ছিল ব্যাপারটা। তো সেইখানে আমি মাস্টার্স করেছি এপিডেমিওলজিতে, MPhil, তারপর PhD করেছি একই বিষয়ে। এবং তারপর তো সুযোগ হয়, যেহেতু রেজাল্ট মোটামুটি ভালো ছিল, সো আমার ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি হিসেবে কাজ করার সুযোগ হয়। তারপর আমি ইউনিভার্সিটি অফ কেমব্রিজে বিভিন্ন পদে ফ্যাকাল্টিতে প্রায় 15 বছর কাজ করেছি বিফোর মুভিং টু দ্য US। আচ্ছা, এটা কিন্তু অত্যন্ত গৌরবময় একটি যাত্রা। আসলে আমরা যুক্তরাজ্যের কথা চিন্তা করি, ব্রিটেনের কথা চিন্তা করলে কেমব্রিজ আমাদের সামনে আসে একেবারে শীর্ষ একটি বিশ্ববিদ্যালয় হিসেবে এবং সারা পৃথিবীতে অত্যন্ত সুনাম। সেখানে বাংলাদেশি একজন গবেষক হিসেবে সেখানে ফ্যাকাল্টি হিসেবে যোগদান করা এবং তারপরে এত সুনামের সাথে দীর্ঘ সময় ধরে কাজ করা, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। আপনাকে অভিনন্দন জানাই এবং আপনার কাজগুলো নিয়ে আমরা সামনে আরও কথা বলবো। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যখন আপনি গবেষক হিসেবে যাত্রা শুরু করলেন, সেই সময়টা আপনার গবেষণার ফোকাস কী ছিল এবং তখন থেকেই কি এই যে অসংক্রামক ব্যাধি যেগুলো নিয়ে আপনি মূলত কাজ করেন এখন, শুরুটা কি ওখান থেকেই ফোকাস ওখানেই ছিল নাকি আপনি ধাপে ধাপে আসলে এই দিকে এসেছেন? এটা আমি তো আমরা এপিডেমিওলজি পড়াই ছাত্রদেরকে। তো সেখানে এপিডেমিওলজিক্যাল ট্রানজিশন বলে একটা জিনিস আছে, যে কীভাবে আমাদের জনসংখ্যাগুলো বিভিন্ন জায়গায়, যেটা আমরা বলি সংক্রামক ব্যাধি থেকে অসংক্রামক ব্যাধিতে চলে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি এটা মজা করে বলি যে আমার নিজের ক্যারিয়ারেও এই এপিডেমিওলজিক্যাল ট্রানজিশনটা হয়েছে কেমব্রিজে গিয়ে। কারণ আমি যখন ICDDRB-তে ছিলাম, আমি তখন সংক্রামক ব্যাধি নিয়ে কাজ করতাম। আমি ভ্যাকসিন ট্রায়ালগুলো কাজ করেছি, রোটাভাইরাস ইনফেকশন, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা B ভ্যাকসিন, এগুলো নিয়ে কাজ করেছি।
কেমব্রিজে যাওয়ার পর প্রথম আমি বুঝতে পারলাম, এটা আমি বলছি আজ থেকে 2007-08-এর কথা, আচ্ছা। বেশ অনেক 20 বছর আগের কথা, যে পৃথিবীতে এখন যেভাবে পপুলেশনগুলো পরিবর্তন হচ্ছে, এই আমাদের মতো যেরকম মধ্যম বা নিম্ন আয়ের দেশ যেগুলো আছে, সেখানে এখন এই অসংক্রামক ব্যাধিগুলো হবে সবচেয়ে বড় সমস্যা। তো সেই জিনিসটা আমার প্রথম রিয়েলাইজেশন হয় আমি যখন কেমব্রিজে যাই। এবং কেমব্রিজ তখন সারা পৃথিবীতে এই অসংক্রমণ ব্যাধির উপর বিভিন্ন গবেষণা প্রকল্প করছিল, আমাদের যারা ওখানে শিক্ষক ছিলেন। তো সেইভাবেই আমার সুযোগ হয় এই জিনিসটার ব্যাপারে জানার, এবং আমার ওখানে এই প্রথম 1 বছর 2 বছর মাস্টার্সের স্টুডেন্ট এবং পিএইচডি স্টুডেন্ট হিসেবে থাকার সময় এটার ব্যাপারে একটা আগ্রহ তৈরি হয়, আচ্ছা। যে মোস্ট লাইকলি যে আমাদের দেশেও এই জিনিসটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে খুব শিগগিরই। তো সেই জিনিসটা আমাকে ভাবায় যে আমাদের দেশে বাই দ্যাট টাইম আমি জানি যে আইসিডিডিআরবি এবং অন্যান্য অর্গানাইজেশনে খুবই ভালো কাজ হচ্ছিল সংক্রমণ ব্যাধিতে, কিন্তু অসংক্রমণ ব্যাধি নিয়ে কোনো কাজই হচ্ছিল না। ইনফ্যাক্ট আমি যখন আইসিডিডিআরবির সাথে কাজ শুরু করি, তখন প্রথম অসংক্রমণ ব্যাধি ইউনিট, যেটা এনসিডি ইউনিট, আচ্ছা। সেটা তৈরি হয়। আমার প্রজেক্ট ছিল প্রথম প্রজেক্ট তাদের সাথে। তো সেইভাবেই আসলে আমার এই ট্রানজিশনটা হয় কেমব্রিজে। আচ্ছা, আমরা তার অনেক ফলাফলও পেয়েছি, সো আমরা সেই প্রসঙ্গগুলো নিয়ে একটু কথা বলবো। কোভিডের সময় কিন্তু আপনি খুব ভালো একটি রোল প্লে করেছিলেন, এবং আমরা তখনও দেখেছি আপনার একটি পেপার আসলে গ্লোবালি রেকগনাইজড হয়েছিল। ওই অভিজ্ঞতার একটুখানি শুনি, যে কোভিডের সময়ে আপনারা আসলে কিভাবে রেসপন্স করলেন ওই ক্রাইসিসটা। সো কোভিডের সময় আমাকে এবং আমার মতো আরও অনেক এপিডেমিওলজিস্টকে আবার সেই কমপ্লিট ইউটার্ন নিতে হলো। আমরা আবার অসংক্রমণ ব্যাধি থেকে হঠাৎ করে সংক্রমণ ব্যাধিতে চলে এলাম। আমাদের যে স্কিল আছে বা আমাদের যেই নলেজ আছে, সেটা আমরা আবার অ্যাপ্লাই করলাম যে কীভাবে এই নতুন একটা ব্যাধি যেটা সারা পৃথিবীকে আক্রান্ত করছে, এটাকে আমরা কীভাবে ট্যাকল করতে পারি, কীভাবে হেল্প করতে পারি। তো সেইভাবেই আমরা একটা বড় টিমে আমরা কাজ শুরু করলাম, এবং যে তখন যেই লকডাউন যেগুলো হচ্ছিল, তো সেই লকডাউনের কোনো নিয়ম নীতি ছিল না, কতদিন লকডাউন চলবে, কারা করবে, কখন আবার ওপেন করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে অনেক কনফিউশন ছিল। তো আমরা একটা ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করলাম, যেটা দিয়ে আমরা বললাম যে কিভাবে এই জিনিসটাকে এমনভাবে করা যায় যাতে করে আপনার জীবন এবং জীবিকার মাঝখানে যেই ব্যালেন্সটা, সেটা আমরা যেন মেনটেন করতে পারি। কারণ লকডাউন যখন হয় তখন ইকোনমিক শাটডাউনও হয়ে যায়। তো সেই জিনিসটাকে কীভাবে ব্যালেন্স করে আমরা লাইফও হয়তো সেভ করতে পারবো, কিন্তু মানুষের জীবিকাতেও যেন জিনিসটা খুব একটা এফেক্ট না করে, সেইভাবে কীভাবে করা যায়। তো আমাদের ওই গবেষণাটা ছিল সেইভাবেই আর কি। তো সেটা অনেক ইম্প্যাক্ট হয়েছে, এবং অনেক দেশে, যেমন পাকিস্তানে, আমাদের এই রিজিয়নে, এবং সাউথ আমেরিকার বিভিন্ন দেশে ওরা কিন্তু ফলো করেছে এই লকডাউন স্কেডিউল, যেটা আমরা এভিডেন্স বেসড মডেলিংয়ের মাধ্যমে আমরা তখন প্রপোজ করেছিলাম। আচ্ছা, অভিনন্দন, এবং যে কন্ট্রিবিউশন করেছেন সে কারণে ধন্যবাদ। কারণ ওই সময়টাতে আসলে অনেক রকমের কনফিউশন ছিল। আমরা নিজেরা ওই পেপারটা নিয়ে এখানে কথা বলেছি, তখন আমাদের মনে আছে যে লকডাউনের প্রসঙ্গে। এবার আমরা মূল আলোচনায় আসি, আপনার যে অসংক্রামক ব্যাধি নিয়ে যে গবেষণা। আমরা একটু যদি দর্শকদের জন্য প্রথমেই বলে নেই যে অসংক্রামক ব্যাধি অথবা নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডি যেটাকে বলি, এর মধ্যে কোন কোন অসুখ পড়ে, এবং পৃথিবীর জন্য এই সংকটটা এখন কতখানি বড় হয়ে দেখা দিয়েছে? অসংক্রমণ রোগ এর মধ্যে সবচেয়ে বড় সেটা হলো আমরা যেটাকে বলি হৃদরোগ, কার্ডিওভ্যাসকুলার ডিজিজ। তার মধ্যে আছে আমরা যেটাকে বলি হার্ট অ্যাটাক সহজভাবে, বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বিজ্ঞানের ভাষায়। এর মধ্যে আছে হাইপারটেনশন, এর মধ্যে আছে স্ট্রোক, যেটা হচ্ছে একটা নিউরোলজিক্যাল একটা সমস্যা। কার্ডিওভ্যাসকুলার ডিজিজ ছাড়া আছে মেটাবলিক বিভিন্ন সমস্যা, যেমন ডায়াবেটিস, যেটা আমাদের দেশে একটা বিশাল একটা সমস্যা। আছে ক্যান্সার, বিভিন্ন রেসপিরেটরি ইলনেস, যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আমরা যেটাকে বলি, লাংয়ের অসুখ, আর কিডনির সমস্যা, লিভারের সমস্যা। এগুলি সবই আপনার অসংক্রমণ রোগ হিসেবে আমরা একটা গ্রুপ তৈরি করি। যদিও মজার ব্যাপার হচ্ছে যে এখানে অনেকগুলো অসংক্রমণ রোগেরই আবার সংক্রমণ সোর্স আছে, তো সেদিকে আর যাব না ডিটেলস, যেমন অনেক ক্যান্সার ইনফেকশাস অরিজিন আছে, বাট ব্রডলি আমরা এই ব্যাধিগুলোকে এই অসংক্রমণ রোগ বলে থাকি। এমনিতে সারা পৃথিবীতে আপনি বলছিলেন যে যখন আপনি মাস্টার্সে পড়াশোনা করতে যান, যে 2007-08 সালের সময়কার কথা, তখনই টের পাচ্ছিলেন যে গ্লোবাল একটা শিফট হচ্ছে, এবং সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এখন আসলে কোথায় দাঁড়িয়েছে পৃথিবী, যে আসলেই অসংক্রামক ব্যাধি যেগুলো কতখানি সংকট তৈরি করেছে পৃথিবীর জন্য?
আমাদের কার্ডিওভ্যাসকুলার ডিজিজ যেটা সবচেয়ে বড় অসংক্রমণ ব্যাধি আমরা বলি, শুধু যদি সেটার কথা বলি, এখন সারা পৃথিবীর নাম্বার 1 কজ ফর অ্যাডাল্ট ডেথ হচ্ছে কার্ডিওভ্যাসকুলার ডিজিজ। পৃথিবীর যে কোনো দেশে, সেটা বাংলাদেশ হোক, সেটা আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, 1 নম্বর অ্যাডাল্ট মৃত্যুর বা আপনার মেইন কারণ হচ্ছে কার্ডিওভ্যাসকুলার ডিজিজ। আমাদের দেশের জন্য বা আমাদের মতো দেশগুলোর জন্য এটার অন্য একটা সমস্যা আছে, সেটা হলো যে যেই হারে হঠাৎ করে এই কার্ডিওভ্যাসকুলার ডিজিজগুলো বেড়ে গেছে, সেই হারটা খুব ইম্পর্টেন্ট, অসম্ভব দ্রুত বেড়েছে, সংখ্যায়ও বেড়েছে এবং হারেও বেড়েছে, অল্প সময়ের মধ্যে অনেক বেড়ে গেছে, এটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে যে যেই বয়সে হচ্ছে, আমাদের দেশে আপনি দেখবেন যে 40 বছরের নিচে এখন প্রচুর হার্ট অ্যাটাক হচ্ছে। আমি নিজে আমাদের হৃদরোগ ইনস্টিটিউটের সাথে সবচেয়ে বড় একটা কার্ডিওলজি রিসার্চ প্রোগ্রাম করেছি, যেটা আমি পরে আপনাকে বলবো। সেখানে সবচেয়ে ইয়াং যে পেশেন্টটা আমরা পেয়েছি, তার বয়স ছিল 17 বছর। তো একটা হচ্ছে যে হঠাৎ করে বেড়ে গেছে এই রোগগুলো, দ্বিতীয় হচ্ছে যে এটা অ্যাফেক্ট করছে খুব ইয়াং পপুলেশনকে, যারা ইকোনমিক্যালি অ্যাক্টিভ থাকতে পারতেন, যারা ইকোনমিক্যালি কন্ট্রিবিউট করতে পারতেন দেশে, সেই বয়সে এটা কিন্তু অ্যাফেক্ট করছে। তো আমি বলবো যে এর যেই ব্যাপ্তি, এর যে পরিধি, এর যে ইম্প্যাক্ট, এটা মানে অসম্ভব বড় ইম্প্যাক্ট। ডায়াবেটিসের কথা যদি বলি, ডায়াবেটিস শুধু যে আমাদের দেশে এখন এই মুহূর্তে হয়তো 20% ডায়াবেটিক পেশেন্ট, তার মানে এটা সংখ্যাটা প্রায় 2 কোটির মতো হতে পারে। তো এখন এই 2 কোটি মানুষের একটা বড় সংখ্যা হচ্ছে কিন্তু ইয়াং, এবং তারা তাদের প্রতিনিয়ত এই রোগটা নিয়ে চলতে হচ্ছে। তো এটার যে শুধু একটা শারীরিক একটা সমস্যা তা না, এটার একটা ইকোনমিক একটা ইম্প্যাক্টও আছে আমাদের সমাজের উপরে, স্বাস্থ্য ব্যবস্থার উপরে, ব্যক্তির উপরে। তো সেই জিনিসগুলো সব কিছু নিয়ে আমি বলবো যে আমরা যদি গ্লোবাল হেলথ যেটাকে বলি, বিশ্ব স্বাস্থ্য, সেটার গ্র্যান্ড চ্যালেঞ্জ যেগুলো বলা হয়, এই এনসিডি হচ্ছে সবচেয়ে বড় একটা গ্র্যান্ড চ্যালেঞ্জ এখন আমাদের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে, বিশেষ করে আমাদের দেশে যেটি বলছিলেন যে অনেক দ্রুত গতিতে সংখ্যাও বাড়ছে এবং অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, সেই তুলনায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত কিন্তু হচ্ছে না অত তাড়াতাড়ি, ফলে একটা বিরাট বার্ডেন তৈরি হচ্ছে, যার যে ট্রিটমেন্ট যতটুকু দরকার ছিল সেটুকু সে সময় মতো হয়তো পাবে না, এরকম নানান চ্যালেঞ্জ তাহলে আমাদের দেশের ভেতরে আছে। আমি যদি একটা স্টাডির কথা একটু বলি, আপনি বলছিলেন কথা প্রসঙ্গে যে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটা এনআইসিভিডি যেটাকে আমরা বলি, সেখানে আপনার গবেষণা হয়েছে। আমাদের কথা প্রসঙ্গে আমরা একটু আগে আলাপ করছিলাম, সেখানে বলেছিলেন আমাদের হার্ট ফাউন্ডেশনের সাথে কাজ হয়েছে। আমরা ওই স্টাডিটা সম্বন্ধে একটুখানি শুনতে চাই যে লার্জ স্কেলে আপনি কি ধরনের কাজ করেছিলেন এবং সেখান থেকে মূল ফাইন্ডিংসগুলো, আউটকামগুলো আসলে কি ছিল? জি, আমাদের হৃদরোগ ইনস্টিটিউট এবং আইসিডিডিআরবি ছিল আমাদের পার্টনার। আমি তখন কেমব্রিজ ইউনিভার্সিটিতে ছিলাম। আমাদের স্টাডিটার নাম ছিল ব্রেভ স্টাডি, বাংলাদেশ রিস্ক অফ অ্যাকুয়ার্ড ভাস্কুলার ইভেন্ট স্টাডি, ব্রেভ। তো সেখানে এটা ছিল একটা কেস কন্ট্রোল স্টাডি। আমরা 8,000 হার্ট অ্যাটাক কেস হৃদরোগ ইনস্টিটিউট থেকে আমরা নিয়েছিলাম এবং তাদের সাথে ম্যাচ করার জন্য 8,000 সুস্থ মানুষ, যাদেরকে কন্ট্রোল হিসেবে আমরা নিয়েছিলাম। তো 8,000 কেস এবং 8,000 কন্ট্রোল, 16,000 মানুষের একটা স্টাডি, এবং এটা সেই সময়ে এই উপমহাদেশের সবচেয়ে বড় কার্ডিওভাস্কুলার স্টাডি ছিল এবং খুব সম্ভবত এখনও আছে। তো সেখানে আমরা প্রথম বোঝার চেষ্টা করলাম যে এই যে আমাদের দেশে এত হার্ট অ্যাটাক হচ্ছে, যে অলমোস্ট ইট হ্যাজ বিকাম এ নর্ম, যে অমুক মারা গেছে, তমুক মারা গেছে হার্ট অ্যাটাকে, আমরা এটাকে মেনে নিয়েছি সামাজিকভাবে অলমোস্ট। তো এটার কারণটা আসলে কি, এটা হঠাৎ করে এত বেড়ে গেল কেন? তো সেইটাই ছিল এই স্টাডিটার মেইন উদ্দেশ্য, এটা বোঝা। আমরা এই স্টাডিটার রেজাল্টস গত বছর পাবলিশ করেছি লানসেটে। তো সেটা যে কেউ এটা দেখতে পারেন, পৃথিবীর অন্যতম সেরা একটি বিজ্ঞান জার্নাল। তো আমরা খুবই ফরচুনেট যে আমরা ওখানে এটা পাবলিশ করেছি। আমাদের মূল যেই ফাইন্ডিংগুলো ছিল সেটা হলো, আমরা দেখেছি যে আমরা যেগুলোকে বলি যে ক্লাসিক্যাল রিস্ক ফ্যাক্টর, যেগুলো যেমন সিগারেট স্মোকিং, হাইপারটেনশন, ডায়াবেটিস, ফ্যামিলি হিস্ট্রি, তারপর অত্যাধিক কোলেস্টেরল, যেগুলো আমরা জানি, আমরা বিজ্ঞানে পড়েছি, আমরা মেডিকেলে পড়েছি, এই বাংলাদেশের জন্য সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবল। কিন্তু যে স্কেলটা, যেমন আমরা দেখেছি যে সিগারেট স্মোকিংয়ের কথা যদি বলি, এখানে শুধু ইনহেলেশন স্মোকিং, যেটা আমরা সিগারেট খাই, সেটা যে শুধু খারাপ তা না, এটার জন্য যে সিগারেট খায় এবং যে খায় না তাদের মধ্যে ডাবল রিস্ক, যে যিনি খাবেন তার ডাবল রিস্ক কম্পেয়ার টু যিনি খান না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে
এটা শুধু ইনহেলেশন স্মোকিংয়ের ক্ষেত্রে না, আমরা যেটাকে বলি ইন্ডিজিনাস টোব্যাকো ইউজ, মানে আমরা যেটাকে চিউয়েবল টোব্যাকো, যেটা আমরা চিবিয়ে খাই, যেমন গুল, তারপর আরো তামাক কিন্তু পানের সাথে খাওয়া হয়, জর্দা আছে একটা, আমরা সেগুলো আমরা দেখেছি এই স্টাডিতে। এবং এই প্রথমবার বাংলাদেশে একটা গবেষণা প্রকল্প যেটা দেখিয়েছে যে ইনহেলেশন স্মোকিং এবং চিউয়েবল, যেটা আমরা যেটা চিবিয়ে খাই, এটার রিস্ক হার্ট অ্যাটাকের জন্য প্রায় সমান। আচ্ছা, হ্যাঁ, তো আপনার 2.8 ছিল অডস রেশিও হচ্ছে আপনার ইনহেলেশন সিগারেট, আর চিউয়েবল টোব্যাকোতে ছিল 2.2, মানে অলমোস্ট সমান। তো অথচ আমি জানি যে আমরা যখন আমাদের ইন্টারভেনশন নিতে যাই, আমরা যখন ট্যাক্সেশন করি, আমরা কিন্তু সেই যে সেক্টরটা আছে আমরা কিন্তু ওখানে কিন্তু আপনি জানবেন যে শুধু পুরুষদের মধ্যে না, স্পেশালি মহিলাদের মধ্যে যেহেতু একটা সামাজিক বাধ্যবাধকতা আছে, ওনারা সিগারেট সেভাবে খান না, কিন্তু ওনারা কিন্তু চিউয়েবল টোব্যাকো ইউজ করেন। আমরা দেখেছি আমাদের যারা পার্টিসিপেন্ট ছিলেন, মহিলা পার্টিসিপেন্ট, তাদের মধ্যে একটা বড় শতাংশ আপনার চিউয়েবল টোব্যাকো ইউজ করেন। তার মানে তাদের রিস্ক কিন্তু অনেক বেশি, এবং তাদের ওই জন্য হার্ট অ্যাটাক হচ্ছে। তো এরকম আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, যেমন আমরা দেখেছি যে যারা ফার্স্ট কাজিন ম্যারেজ যেটাকে বলে কনস্যাঙ্গুইনিটি, হ্যাঁ, অনেকেই পরিবারের মধ্যে বিয়ে হয়, তাদের সন্তানের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যায়। তো এটা একটা জেনেটিক একটা কারণ আছে। তো এই ধরনের আমরা দেখেছি যে ক্লাসিক্যাল কিছু রিস্ক ফ্যাক্টর আছে, আবার ইউনিক টু দ্য পপুলেশন কিছু রিস্ক ফ্যাক্টর আছে। তো সেটাই ছিল সেই গবেষণার মূল ফাইন্ডিং। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হলো আমাদের দেশ হোক অথবা পৃথিবীর যে কোনো দেশই হোক, কিছু কালচারাল কম্পোনেন্ট থাকে কিন্তু, যেটা ওখানকার মানুষের জন্য লোকাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেখানে খাবার দাবার এবং এই যে টোব্যাকো ব্যবহার হোক অথবা যে কোনো বিষয় হোক, সেটা কতখানি গুরুত্বপূর্ণ এটি আলাদা করে বের করা খুবই জরুরি। সে বিষয়টা এসছে, এটা নিশ্চয়ই আপনাদের যে রেকমেন্ডেশন যেটা, যে কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করব, সেখানে নিশ্চয়ই আপনারা খুব জোর দিয়ে বলেছেন। এবং এখনকার সময়ে সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে, আমরা বলছি প্রিভেন্টিভ হেলথ বা প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থায় সরকার সবচেয়ে জোর দিয়েছে। আপনাদের ওই গবেষণা এবং এরপরেও আর বেশ কিছু গবেষণা হয়েছে, সেখানে আমরা ফিরব। কিন্তু যদি একটু মন্তব্য নিয়ে নেই যে গবেষণার ফলাফলগুলো সরকারের যে এখনকার যে উদ্দেশ্য বা যে লক্ষ্য স্বাস্থ্যক্ষেত্রে, তার সাথে কিভাবে সংযুক্ত করা যায়? প্রথমত যে আমরা যে কাজগুলো করেছি, যেমন আমাদের পরের আরেকটা স্টাডি ছিল যেটা হলো, যেমন ব্রেভটা ছিল একটা হসপিটাল বেস স্টাডি, কিন্তু বিলিভ স্টাডি যেটা আমরা তারপরে করেছি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ICDDRB এবং অন্যান্য আরও অনেক অর্গানাইজেশনের সাথে বাংলাদেশে, সেটা কিন্তু কমিউনিটির সাথে করা, মানে আমরা কমিউনিটিতে গিয়ে করেছি, এটা কমিউনিটি বেস স্টাডি। এবং সেখানে আমরা বোঝার চেষ্টা করেছি যে কমিউনিটিতে আমরা যদি যারা কমিউনিটি স্বাস্থ্যকর্মী আছে তাদের সাথে যদি আমরা কাজ করি, তাদেরকে দিয়ে যদি আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করতে তাদেরকে আমরা নিয়োজিত করতে পারি, তাহলে সেটা কতটুকু আমরা করতে পারি। এবং আমাদের এই পুরো আমরা 70,000 প্রায় 70,000 মানুষ আমরা ঢাকা এবং মতলব থেকে আমরা কিন্তু রিক্রুট করেছি আমাদের এই গবেষণার জন্য। পুরোটাই করেছেন কিন্তু কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা। আচ্ছা, তো এখন একটা হচ্ছে যে প্রোগ্রামেটিক দিকটা, যে আমরা কমিউনিটিকে আসলে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে তার সাথে আমরা যুক্ত করতে পারবো কিনা, সেটা একটা দিক। আমরা দেখেছি যে এটা খুবই সম্ভব। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি আমাদের দেশের পার্সপেক্টিভে, আপনি যেটা বললেন যে কালচারাল একটা ইয়ে আছে, সেগুলো কিভাবে আমরা আমাদের যে রুটিন সার্ভিলেন্স আছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়, কমিউনিটি থেকে ফ্যাসিলিটি পর্যন্ত, সেখানে কিন্তু এগুলো ইনফর্ম করবে যে আমাদের কোন কোন খাতে অ্যাকচুয়ালি আমাদের সার্ভিলেন্সে আমাদের এমফেসিস করতে হবে। এবং এটা আরও ইনফর্ম করবে পলিসি। আপনি এইমাত্র বললেন যে আমাদের যে চিউয়েবল টোব্যাকো যেটা আমরা চিবিয়ে খাই, মানে গুল, তারপরে জর্দা, এইসব, তো সেটাকে কিভাবে যেমন রেগুলেশনের আন্ডারে আনা যায়, এই জিনিসগুলো কিন্তু আমাদের যারা পলিসি মেকার আছেন তারা কিন্তু আমাদের স্টাডিগুলো থেকে এটা তথ্য উপাত্ত পাবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কয়েকদিন আগেও তামাক নিয়ে একটি প্রোগ্রাম করেছিলাম, এবং সেখানে তামাককে আসলে সিঙ্গেল একটা এলিমেন্ট হিসেবে বিবেচনা করা হয়, তাহলে এই যে ক্যান্সার হোক বা হৃদরোগ হোক, সব কিছুর পিছনে যে এত ঘনিষ্ঠভাবে দায়ী, সেটাকে খুব মনোযোগের সাথে আসলে দেখা দরকার। এবং আপনার স্টাডি থেকেও কিন্তু সেই বিষয়গুলো বের হয়ে এসেছে। অ্যাবসলিউটলি, এটা একটা মানে সিঙ্গেল একটা রিস্ক ফ্যাক্টর না, এটা একটা ফ্যামিলি, একটা গ্রুপ অফ রিস্ক ফ্যাক্টর। এবং সেইভাবে মানে আমাকে
যদি হলিস্টিক্যালি আমরা জিনিসটাকে দেখি তখন আমাদের পলিসি মেক করতে সুবিধা হবে। কারণ না হলে আমি যদি শুধু ইনহেলেশন সিগারেট স্মোকিংয়ের উপর কর আরোপ করি, যেটা খুবই ভালো কাজ, আমি এটা বলবো যেটা করা উচিত, কিন্তু আমরা যদি অন্য যেভাবে মানুষ টোব্যাকো ইউজ করছে সেগুলোকে যদি আমরা ইগনোর করি, মানুষের কিন্তু স্টিল হার্ট অ্যাটাক হবে, ক্যান্সার হবে। হ্যাঁ, সেই জিনিসগুলো, এই জন্য আমাদেরকে সেই পুরো জিনিসটাকে একটা গ্রুপ অফ রিস্ক ফ্যাক্টরস হিসেবে দেখতে হবে। এই জায়গায় একটু ভিন্ন আরেকটা দিকে একটু যেতে চাই, যে আপনি যখন যেখানে কাজ করেছেন, যখন কেমব্রিজে কাজ করেছেন, তখনও দেখছি যে বাংলাদেশ একটা বিরাট সেক্টর আপনার জন্য, কাজের জন্য। এখানকার পার্টিগুলোকে আপনি যুক্ত করেছেন, আইসিডিডিবি হোক অথবা আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো হোক। ফ্লোরিডাতে যখন গিয়েছেন, সর্বশেষ প্রজেক্ট নিয়েও কথা আমরা বলছিলাম একটু আগে, সেটা একটু জানাবেন যে এখন কোনো কাজ হচ্ছে কিনা বাংলাদেশে। এই যে বাংলাদেশকে সবসময় যুক্ত রাখা এবং এখানকার মানুষদেরকে নিয়ে ভাবা, এটি কিভাবে সম্ভব হলো, এবং আন্তর্জাতিকভাবে যারা ফান্ডিং করে তাদেরকে বা আপনি কিভাবে কনভিন্স করলেন যে এই যে ৭৫,০০০ লোক বা ১ লাখ লোক আমরা এখান থেকে নেব, কেন তাদের দেশ থেকে তারা করবে না, সেটা না করে এই গবেষণাগুলো দাঁড় করালেন কিভাবে আসলে? আমি যখন যেখানে গেছি, আমার যখন কাজ করার সুযোগ হয়েছে বিভিন্ন গ্রুপের সাথে, বিভিন্ন গ্লোবাল এক্সপার্টদের সাথে, আমার যখনই ফান্ডিং হয়েছে, আমি হয়তো যেহেতু বিদেশে ছিলাম, কেমব্রিজে ছিলাম বা ইউএসএতে আছি এখন, পৃথিবীর যে কোনো দেশে আমি কাজটা করতে পারতাম। কিন্তু আমার কাছে সবসময় প্রথম যেটা মাথায় সবসময় এসেছে যে আমি আমার দেশে কাজটা করব। কারণ আমার দেশের অনেক সমস্যা, আমার দেশের মানুষের অনেক স্বাস্থ্য সমস্যা, এবং আমি জানি যে আমাদের লিমিটেশনগুলো কোথায়। তো সেই জায়গাতে আমি যদি আমার নিজের জায়গা থেকে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারি, সেটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় একটা ইন্সপিরেশন, যে আমি আমার দেশেই কাজগুলো করব। আমি বিদেশেও বিভিন্ন দেশে কাজ করেছি, আমি মালয়েশিয়ায়, শ্রীলঙ্কায়, এখন কলম্বিয়াতে কাজ করছি। গ্লোবাল হেলথে আমাকে বিভিন্ন দেশে কাজ করতে হয়, আমরা উগান্ডাতে কাজ করছি, আফ্রিকার। বাট দেন বাংলাদেশে আমি বলবো যে আমার যত কাজ আমি সোফার করেছি, 90% কাজ আমি বাংলাদেশেই করেছি এবং এখনও করছি। সিলেটে আমরা কাজ করছি, আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, NIH-এর একটা $4 মিলিয়ন একটা ফান্ডিং আমরা কাজ করছি সিটি কর্পোরেশন এবং লোকাল অর্গানাইজেশনগুলোর সাথে, যে কীভাবে ডায়াবেটিস কেয়ারটাকে আমরা ঢেলে সাজাতে পারি, একদম কমিউনিটি থেকে ফ্যাসিলিটি পর্যন্ত একটা সমন্বয় করে, এবং যারা কমিউনিটি স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে ইনভলভ করে কীভাবে একটা মডেল তৈরি করা যায়, যেটা শুধু আমার দেশে যে স্কেল আপ হবে তা না, এটা রিজিয়নে এবং অন্যান্য দেশেও এটাকে হয়তো আমরা রেপ্লিকেট করতে পারবো, যেটা WHO-র একটা প্রজেক্ট আমরা করছি। তো সেই জন্য আমি সবসময় আমার দেশকে সবার আগে প্রাধান্য দিয়েছি যে কোনো একটা গবেষণার যখনই আমরা সুযোগ পেয়েছি। তো সেদিক থেকে আমি, যদিও আমি নিজে একা করিনি, আমরা একটা টিমের মাধ্যমে করেছি, একটা টিম ওয়ার্ক ছিল সবসময়। বাংলাদেশের অর্গানাইজেশনগুলো এক্সেলেন্ট কাজ করেন এবং আমি অনেক কলিগদের সাথে এখনও কাজ করছি। তো সুতরাং আমরা সবাই মিলেই করছি, বাট আমি খুবই স্যাটিসফাইড যে হয়তো আমি জিনিসগুলো শুরু করতে পেরেছি আমার দেশের জন্য। এটি আমার মনে হয় অনেকের জন্য খুব উদ্দীপনা এবং ইন্সপিরেশনাল একটা স্টোরি হবে, যে যেখানেই কাজ করুক, আমাদের দেশে অনেকেই কিন্তু দেশের বাইরে অনেক লিডিং পজিশনে আছেন, এবং আমরা ইদানিং দেখছি যে অনেকেই ফিরছেন দেশে, কাজ করছেন, অথবা ওখানে থেকেও সরকারেরও একটা উদ্যোগ আছে। আমি সম্প্রতি দেখেছি ব্রেন সার্কুলেশন নামে একটা উদ্যোগ হয়েছে, যে বিদেশে যারা কাজ করছেন আপনারা, তাদেরকে কীভাবে দেশি উদ্যোগগুলোর সাথে আরও কানেক্ট করা যায়। তো আমার মনে হয় যে আপনার যেই সাফল্য যেটা, সেটি অনেকেই উদ্দীপনা দেবে এবং হয়তো এখানের লেসনগুলো তারা ব্যবহার করতে পারবে। আমি একটা প্রসঙ্গে, যদি কথা প্রসঙ্গে এসছে, যে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও আপনি বিভিন্ন দেশে কাজ করেছেন। জি। তার মধ্যে আমাদের এই এশিয়ার বেশ কিছু দেশ আছে, লাতিন আমেরিকার দেশগুলো আছে। ওখানকার যেই গ্লোবাল হেলথ যে চ্যালেঞ্জগুলো আছে, বা এই যে পাবলিক হেলথ যে চ্যালেঞ্জগুলো আছে, তার সাথে বাংলাদেশের চ্যালেঞ্জের কতখানি মিল পান এবং কতখানি অমিল পান? তারা কোথায় কোথায় সফল হচ্ছে, যেটা বাংলাদেশে আমরা কাজে লাগাতে পারি? আমি মালয়েশিয়ায় কাজ করেছি এবং মানে আমি কিছুটা গর্বের সাথে বলতে পারি যে একজন বাংলাদেশি হিসেবে মালয়েশিয়ার সবচেয়ে বড় হার্ট ডিজিজের স্টাডিটা করেছে একজন বাংলাদেশি। আচ্ছা। তো আমরা যখন সেই কাজটা করি মালয়েশিয়াতে, আমার মালয়েশিয়ার প্রত্যেকটা প্রভিন্সে যাওয়ার সুযোগ হয়েছে। ওদের গভর্নমেন্টকে আমি অ্যাডভাইস করেছি, ওদের গভর্নমেন্টের সবচেয়ে বড় যে হেলথ এজেন্সি, তাদের সাথে পার্টনারশিপ আমরা করেছি। শ্রীলঙ্কাতেও তাই, আমরা শ্রীলঙ্কার সবচেয়ে বড় ইউনিভার্সিটি এবং গভর্নমেন্টের সাথে আমরা একটা অনেক বড় গবেষণা প্রকল্প করেছি, সবগুলোই অসংক্রমণ ব্যাধির উপরে। তো সেখানে আমরা যেটা দেখেছি যে আমাদের অনেক কিছু মিল আছে, সমস্যার মিল আছে। ওখানেও অসংক্রমণ ব্যাধি একটা অনেক বড় একটা সমস্যা,
এবং এশিয়ান পপুলেশনগুলোতে যে কোনো সামাজিক, পারিপার্শ্বিক, জেনেটিক বিভিন্ন কারণে এই ডিজিজগুলো অনেক আর্লি এজে হয়। তো শ্রীলঙ্কাতেও আমরা সেটা দেখেছি, পাকিস্তানে আমি কাজ করেছি, পাকিস্তানে দেখেছি এবং মালয়েশিয়াতেও দেখেছি। তাদের কিছু কিছু জায়গায় ওরা আমাদের থেকে এগিয়েও আছে। আচ্ছা, যেমন আমি যেটা বলবো, যেমন তাদের যেই আমরা যেটাকে বলি ইউনিভার্সাল হেলথ কেয়ার, সেইটা শ্রীলঙ্কাতে যেমন আমাদের থেকে অ্যাডভান্সড, ওরা অনেক এগিয়ে আছে সেই জায়গাটাতে। মালয়েশিয়াতে ইউনিভার্সাল হেলথ কেয়ার অনেক অ্যাডভান্সড। আচ্ছা, আরেকটা সূক্ষ্ম যেটা ডিফারেন্স, যেটা এই ইউনিভার্সাল হেলথ কেয়ারের সাথে রিলেটেড, সেটা হলো বাজেট। আমি যেটা দেখেছি যে আমাদের দেশে এখন 26-27-এর যে বাজেটটা খুব ভালো উদ্যোগ, যে এখানে আমাদের যে দেশীয় উৎপাদনের অ্যারাউন্ড 1.5% আই থিঙ্ক, যেটা পার্সেন্টের উপরে তারা উঠেছে, তারা উঠেছে প্রায়, যেটা আমরা প্রায় দ্বিগুণ করেছি তার আগের। তো এটার জন্য আমি বর্তমান সরকারকে সাধুবাদ দেবো, যে এটা খুবই ভালো উদ্যোগ। যদিও স্টিল নট হাই এনাফ। মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাতে তারা 4%, তাদের দেশীয় উৎপাদনের 4% তারা কিন্তু স্বাস্থ্য খাতে ব্যয় করেন। আচ্ছা, তো সেটা তখনই সম্ভব যখন আপনি যারা ফুড ম্যানুফ্যাকচারিং এবং টোব্যাকো ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে, যারা অসংক্রমণ রোগে কন্ট্রিবিউট করছে, তাদেরকে যখন আপনি একটা রেগুলেশনের আন্ডারে নিয়ে আসবেন, করের আন্ডারে নিয়ে আসবেন, দ্যাট উইল ফাইন্যান্স ইউর ইউনিভার্সাল হেলথ কেয়ার। তো যেটা মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাতে হচ্ছে, যেটা আগে ফিলিপিন্সে হয়েছে, আমাদের আফ্রিকাতে, সাউথ আফ্রিকাতে হয়েছে, পেরুতে হয়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু ওদের একটু ডিফারেন্ট। তো সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে আমি মনে করি। তো কিছু মিল আছে, সমস্যার মিল আছে, কিন্তু সমাধানের মিল যদি আমরা করতে পারি তখন খুব ভালো হবে। আচ্ছা, এই সরকার তো নানানভাবে চেষ্টা করছে এখনকার সময়ে। যদি আপনাদের মতো যারা কাজ করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডল এবং দেশের একটা গভীর নলেজ আপনাদের আছে, যদি সরকারের জন্য কিছু কাজ করার সুযোগ থাকে, তাহলে কোন কোন জায়গায় মনে করছেন যে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন এখনকার সময়? আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, এটাকে ঢেলে সাজানোর দরকার, এবং কিভাবে আমরা কমিউনিটিকে আমাদের যে ফর্মাল স্বাস্থ্যসেবা আছে তার সাথে ওতপ্রোতভাবে যুক্ত করতে পারি, সেই জায়গাটা আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। এবং এটা যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশে আমরা অনেক মানুষের জীবন রক্ষা করতে পারবো। কারণ আমরা যদি এখন বলি যে আমাদের 180 বা 190 মিলিয়ন পিপল, এখানে এত বড় একটা পপুলেশনে একটা স্বল্প মধ্যম আয়ের দেশের শুধু ক্লিনিক্যাল বা চিকিৎসার উপর যদি আমরা ফাইন্যান্স করি বা জোর দিই, এটা কাজ করবে না। আমাকে প্রতিরোধে যেতেই হবে। আমি আপনাকে বলতে পারি যে আমি আমেরিকায় কাজ করি, ইভেন এখন ইউএস কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, তারা এখন যেটা গ্রাম্য স্বাস্থ্য, যেটা রুরাল হেলথ, সেটাকে ঢেলে সাজাতে যাচ্ছে। বিকজ ওরা মনে করছে যে শুধু যে ওষুধ কোম্পানিগুলোর ওখানে যে একচেটিয়া ব্যবসা বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যে একচেটিয়া ব্যবসা, সেটা দিয়ে আমরা আসলে স্টিল আমাদের যেই অসমতা রয়ে যাচ্ছে, তো সেটাকে কিভাবে চেঞ্জ করা যায়, ওরা এখন কিন্তু কমিউনিটি হেলথের উপরে জোর দিচ্ছে। সো একটা নতুন ইনিশিয়েটিভ আছে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের, সেটা হলো অ্যাডভান্সিং রুরাল হেলথ। আচ্ছা, তো আপনি দেখেন যে একটা সবচেয়ে ধনী দেশও কিন্তু কমিউনিটিতে স্বাস্থ্যসেবা সেখান থেকে শুরু করার জন্য ঢেলে সাজাচ্ছে। আমি যদি একটা রোগীকে, সে যখন তার বাড়িতে আছে, সেখানে স্ক্রিনিং করে আমি যদি বলতে পারি যে তার খুব সম্ভবত ডায়াবেটিস হতে পারে বা খুব সম্ভবত হাইপারটেনশন হতে পারে, আমি যদি তাকে কমিউনিটি থেকে রেফার করতে পারি হয়তো কমিউনিটি ক্লিনিকে অথবা আমাদের যে ইউনিয়ন সাব সেন্টার আছে সেখানে, আমি যদি তাকে সেই সেন্টারগুলোকে যদি আমি ইকুইপ করতে পারি রেফারেল পয়েন্ট হিসেবে, এবং তারপর তারা সেবাটা নিয়ে যখন ফেরত আসবেন, আমি আবার যদি সেই কমিউনিটি স্বাস্থ্যকর্মীদেরকে দিয়ে মনিটরিংটা করতে পারি যে তারা ঠিকমতো ওষুধটা খাচ্ছেন কিনা। আর মেডিকেশন অ্যাডহিয়ারেন্স একটা বড় প্রবলেম আমাদের। তো এই যে একটা সার্কুলার একটা ফ্রেমওয়ার্ক, এটা যদি আমি ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা লক্ষ লক্ষ প্রাণ বাঁচাতে পারবো, মানুষজনকে সুস্থ রাখতে পারবো, এবং এটার কিন্তু একটা বিশাল ইকোনমিক বেনিফিট হবে, এবং অর্থনৈতিকভাবে তারা বিশাল কন্ট্রিবিউট করবে, এবং এটা দেশের অর্থনৈতিকভাবে আমরা যে টাকা আমরা সেভ করব। সো এই জন্য আমি মনে করি যে সেই কমিউনিটি স্বাস্থ্য সেবাতে এটাকে ঢেলে সাজা, সেটা রিস্ট্রাকচার করা, যে ইনভেস্টমেন্টটা দরকার, দ্যাট উইল বি ওয়ার্থ ইট। ইট উইল বি এ ভেরি গুড, ইট উইল হ্যাভ এ ভেরি হাই রিটার্ন আমরা যদি সেই জায়গাতে দিতে পারি। তো সেদিক থেকে আমি বলবো যে এটা একটা আমার
সাজেশন থাকবে যে এখানে আমরা কাজ করতে, এবং আমার এখন যে প্রজেক্টটা আছে সিলেটে, আমরা এক্স্যাক্টলি এই জিনিসটা নিয়ে কাজ করছি যে কিভাবে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদেরকে লেভারেজ করে, যারা খুবই ভালো কাজ করেছেন আমাদের শিশু বা মাতৃ মৃত্যু হার কমাতে, তাদেরকে আমরা এখন কিভাবে অসংক্রমণ ব্যাধিতে এই মডেলটাকে আমরা ইউজ করতে পারি, যেটা আমরা মানে উই হ্যাভ বিকাম দ্য ইন্টারন্যাশনাল পোস্টার চাইল্ড ফর ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ রাইট। সো এটাকে কিভাবে আমরা এনসিডিতে নিয়ে আসতে পারি, সেটাই আমরা কাজ করছি। যে একটা আমরা বলছি এটাকে কমিউনিটি টু ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড স্ট্র্যাটেজি, যেটা WHO আমাদেরকে সাপোর্ট করছে এই বাংলাদেশে এটা প্রথম পাইলট করার জন্য। তো সেটাই আমরা কাজ করছি। তো এটা একটা দিক হবে আমার। দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে যে আমি মনে করি যে আমাদের সমস্যা আছে, যে অর্থায়নের সমস্যা আছে। তো সেটা আমরা উই হ্যাভ টেকেন দ্য রাইট স্টেপ টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু সেখানেই শেষ না। হয়তো ধাপে ধাপে আমরা যদি এটাকে 4 বা 5% নিয়ে যেতে পারি, সেটা খুব ভালো হবে। আমরা যদি আমাদের কিছু আমরা কিভাবে, আমরা দেখা গেছে যে আমরা যেই বাজেটই থাকে তার 30-40% হয়তো লস হয়ে যায় ব্যবহার করাটা একটা। এখন সেখানে আমরা যদি কিছুটা স্বচ্ছতা আনতে পারি, কিছুটা এফিসিয়েন্সি আনতে পারি, সেটা খুব দরকার আমাদের। যেটা আরেকটা দরকার সেটা হচ্ছে যে যে সমস্ত সেক্টরগুলো আমাদের এই অসংক্রামক ব্যাধিতে কন্ট্রিবিউট করছে, টোব্যাকো ইন্ডাস্ট্রি একটা, ফুড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেখানে প্রচুর সল্ট, যেটা লবণ দিচ্ছে, যেসব প্রসেসড ফুড যেগুলো আছে, প্রসেসড ফুডে বা সুগার সুইটেন্ড বেভারেজ যেগুলো আছে সেগুলোকে যদি আমরা আমাদের করের আওতায় আনতে পারি, রেগুলেশনের আওতায় আনতে পারি, এটা একটা বিশাল একটা ইম্প্যাক্ট করবে অসংক্রামক রোগে। সো সেগুলো আমার মোটামুটি প্রাথমিকভাবে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখা, তো সেগুলো আমার সাজেশন থাকবে। এবং আমরা এইসব এরিয়া নিয়েই কাজ করছি, এবং আমরা খুবই খুশি হব যদি আমরা কোনো কন্ট্রিবিউট করতে পারি গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভগুলো। ধন্যবাদ। আমরা আসলে খুব চাইবো যে সরকার আপনাদের মতো যারা আছেন এই সেক্টরগুলো কাজ করছেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে, দেশের একটা বিরাট কানেকশন আছে, তাদেরকে আরও বেশি ইনভলভ করুক এইসব জায়গায়। কারণ এটি সকলেরই একটি স্বপ্ন আসলে, দেশের এই স্বাস্থ্য ব্যবস্থায় একটা বড় রকমের ইতিবাচক ভূমিকা রাখা। আমরা একেবারে প্রায় শেষের দিকে অনুষ্ঠানের, অনেক ভালো লাগছিল, এত চমৎকার গবেষণা ফল সেগুলো আমরা শুনছিলাম। আপনি নিজেকে এই যে গবেষণাগুলো করছেন, সেখানে আপনার স্বপ্নটা আসলে কি? এখন থেকে যদি আমরা দেখি যে 10 বছর 20 বছর পরে এই সেক্টরে গবেষণায় অথবা অন্য কোনোভাবে আপনি কিভাবে দেখেন নিজেকে? আমি লাস্ট 20 ইয়ার্স ধরে বাংলাদেশেই মূলত কাজ করছি। আমার কাছে মনে হয় যে 20 বছর আগে বাংলাদেশ থেকে বের হয়ে গেলেও আমি কখনো বাংলাদেশ ছাড়িনি, আমি বাংলাদেশেই কাজ করে যাচ্ছি। তো বাট প্রথম 15 বছর আমরা যে কাজ করেছি সেটা মূলত এপিডেমিওলজি কাজ আমরা করেছি, যে বোঝার চেষ্টা করেছি কেন হচ্ছে রোগগুলো, সেটা বোঝা, এবং কাদের হচ্ছে, কোথায় হচ্ছে, সেটাই হলো এপিডেমিওলজি। তো আমার নেক্সট 20 ইয়ার্স যেটা আমার ভিশন, সেটা হচ্ছে যে আমরা যেটা শিখেছি এপিডেমিওলজি থেকে, সেটা দিয়ে কিভাবে আমরা পলিসি তৈরি করতে পারি, স্ট্র্যাটেজি তৈরি করতে পারি, এবং সেটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং সাস্টেইন করতে পারি। তো মোর ইন্টারভেনশন, মানে কিভাবে অ্যাকচুয়াল চেঞ্জ করা যায় হেলথ সিস্টেমে, সেটা হচ্ছে আমার মূল লক্ষ্য। আমার গবেষণাগুলো এখন আমরা সেভাবেই করছি, যেটাকে আমরা বলি ইমপ্লিমেন্টেশন সায়েন্স বা ইমপ্লিমেন্টেশন রিসার্চ। তো সেটা হচ্ছে যে কিভাবে একটা দেশের জন্য টেইলর্ড স্ট্র্যাটেজি তৈরি করা যায়, যেটা সেই দেশের জন্য কনটেক্সচুয়ালাইজড, সেই দেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং সেটা কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন এবং সেটাকে স্কেল আপ করবেন সারা দেশে। আমাদের একটা বড় সমস্যা সারা পৃথিবীতে, সেটা হচ্ছে যে আমরা অনেক গবেষণা করে অনেক কিছু অনেক বড় বড় জার্নালে পাবলিশ করি, কিন্তু সেটা কোনো ট্রান্সলেশন হয় না। আমি সেই জায়গাটাতে যেতে চাচ্ছি যেখানে হচ্ছে, কারণ এর মূল কারণ হলো যে এভিডেন্স এবং পলিসির মাঝখানে যে গ্যাপটা, সেটা ইমপ্লিমেন্টেশন রিসার্চ দিয়ে ফিল করা সম্ভব। আমি সেই জায়গাটাতেই বিভিন্ন গভর্নমেন্টকে সাহায্য করার চেষ্টা করছি, যে কিভাবে আপনি এভিডেন্স বেসড ওয়েতে, সিস্টেম্যাটিক ওয়েতে একটা গাইডলাইন বা একটা পলিসি আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, ছড়িয়ে দেবেন এবং সাস্টেইন করবেন ওভার টাইম। তো সেটা হচ্ছে আমার এরপরের নেক্সট 10-15 ইয়ার্স, যদি ইফ আই এম অ্যালাইভ, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ডু।
অনেক অনেক ধন্যবাদ রাজীব চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার যে স্বপ্নটা আপনি প্রকাশ করলেন সেটি সফল হোক, এবং আমরাও যেখানে আছি যদি আমরা পারি আপনার সাথে এই স্বপ্নের যাত্রায় সাথী হব। বাংলাদেশকে যে বুকে ধারণ করে এতগুলো কাজ করছেন বিদেশে থেকে, আমরা দেখেছি ব্রিটেনে, যুক্তরাষ্ট্রে, 2 জায়গাতে আপনি একেবারে শীর্ষ অবস্থানে থেকে কাজ করেছেন এবং দেশকে লালন করেছেন সবসময় বুকের ভেতর। সেই জন্য আলাদা করে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা ভবিষ্যতে আবার আপনাকে কোনো না কোনো কাজে পাবো, আমাদের অনুষ্ঠানে আবার হাজির হবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ মুশতাক। ধন্যবাদ। দর্শক, সুরক্ষায় প্রতিদিনে আজকে আমরা কথা বলছিলাম বিশ্বখ্যাত বাংলাদেশি গবেষক ডক্টর রাজীব চৌধুরীর সাথে, যিনি সারা পৃথিবীতেই গ্লোবাল হেলথ এবং পাবলিক হেলথে কাজ করেছেন এবং বাংলাদেশের সমস্যাগুলোকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছেন। তার যেই স্বপ্ন, সেই স্বপ্ন সফল হোক এবং আমাদের দেশের বাইরে যেসব গবেষক আছেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাক, সেই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি।